Assalamu alaikum everybody to the class, and today we are going to start the class. And in last class we already started chapter working capital finance. We will continue that chapter 31st in your textbook. বইয়ের 31st চ্যাপ্টার আজকে ওটাই কন্টিনিউ করব। চ্যাপ্টারের নাম অলরেডি তোমরা জানো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স চ্যাপ্টারে কয়েকটা টপিক আমরা শেষ করেছিলাম লাস্ট ক্লাসে। আজকে যে টপিকটা আমরা শুরু করব ফার্স্ট, সেটি হলো সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স, মানে ব্যাংক ফাইন্যান্স নিয়ে আমরা লাস্টে কথা বলেছিলাম। সো এই ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে সিকিউরিটি রিকোয়ার্ড, সিকিউরিটি বলতে এখানে আমরা কি বুঝবো? সো বিফোর টেকিং এ লোন, before taking a loan, you need to have collateral or mortgage to the bank. ব্যাংকের কাছে তোমার যে কোলাটারাল বা মর্টগেজ হিসেবে কিছু রাখতে হবে, যার এগেইনস্টে ব্যাংক তোমাকে টাকা দিবে, সেটাই হলো সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। ওকে স্যার, টপিকগুলো একটু স্যার স্ক্রিনে শেয়ার করলে ভালো হতো স্যার, লিখে নিতে পারতাম। বললাম সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স, এটাই হলো টপিক। তো এখন আমরা আলাপ করবো যে সিকিউরিটি রিকোয়ার্ড গুলি কি কি, কোন কোন ধরনের সিকিউরিটি রিকোয়ারমেন্ট রয়েছে। ফার্স্ট অফ অল, নাম্বার 1, হাইপোথিকেশন। হাইপোথিকেশন হলো 1 নাম্বার সিকিউরিটি। হাইপোথিকেশন কি সেটা আমরা জানবো। তারপরে প্লেজ, তারপরে মর্টগেজ, তারপরে লিয়েন। তার মানে এই 4টা মূলত সিকিউরিটি রিকোয়ারমেন্ট রয়েছে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে। তার মানে আমরা ব্যাংক থেকে যদি শর্ট টার্মের জন্য লোন নিতে চাই, সেক্ষেত্রে এই 4 ধরনের সিকিউরিটি রিকোয়ারমেন্ট রয়েছে। সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স কি কি ধরনের বললাম? 1 নম্বর বললাম আমরা হাইপোথিকেশন। হাইপোথিকেশন, তারপরে হলো প্লেজ, তারপরে হলো মর্টগেজ, তারপরে হলো লিয়েন। তাহলে তুমি যদি ব্যাংক থেকে শর্ট টার্মের লোন নিতে চাও, তার মানে ম্যাক্সিমাম ম্যাচুরিটি 1 ইয়ার, এই সময়ের জন্য যদি লোন নিতে চাও বা ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে ব্যাংকের কাছে যে সিকিউরিটি রাখতে হবে, সেই সিকিউরিটি কয়েক ধরনের হয়ে থাকে। সেগুলি কি কি? একটি হতে পারে হাইপোথিকেশন, একটি হতে পারে প্লেজ, একটি হতে পারে মর্টগেজ, একটি হতে পারে লিয়েন। এখন হাইপোথিকেশনটা কি? তো যেখানে আমাদের মুভেবল প্রপার্টি সিকিউরিটি হিসেবে রাখা হয় ব্যাংকের কাছে এগেইনস্ট দা ওয়ার্কিং ক্যাপিটাল লোন, সেটাই হলো হাইপোথিকেশন। এখন এখানে মুভেবল প্রপার্টি বলতে আমরা লোন নিয়ে যা কিনলাম, লোন নিয়ে আমরা কি কিনলাম? মনে করো ইনভেন্টরি কিনলাম, র ম্যাটেরিয়ালস কিনলাম, এটাই ব্যাংকের কাছে থাকবে। যা কিনলাম লোন নিয়ে, সেটাই ব্যাংকের কাছে আবার হিসাবে থাকবে, সিকিউরিটি হিসাবে থাকবে। এবং সেটা যদি মুভেবল প্রপার্টি হয়, সেটাই হচ্ছে হাইপোথিকেশন। এখন এখানে কথা হলো যে প্রপার্টি যা কিনলাম সেটা ব্যাংকের কাছে রাখবো,
তার মানে ওই সেই গুডস গুলি রাখবো নাকি ডকুমেন্টস রাখবো? যদি গুডস গুলি রাখা হয় এটা একটা সিস্টেম, আর ডকুমেন্টস রাখা হয় এটা আরেকটা সিস্টেম। তো এখানে হাইপোথিকেশনের ক্ষেত্রে ডকুমেন্টস রাখা হয়, এটা মনে রাখতে হবে যে অল দ্য ডকুমেন্টস, এটা হাইপোথিকেশনের ক্ষেত্রে ব্যাংকের কাছে রাখা হয়, কিন্তু গুডস গুলি আমার কাছেই থাকবে। আমি 1 লাখ টাকার লোন নিলাম, লোন নিয়ে ইনভেন্টরি বা র মেটেরিয়ালস কিনলাম, ব্যাংকের কাছে ডকুমেন্টস গুলি শো করলাম যে এই যে আমি এগুলি কিনেছি, তো এটাই হলো তার কাছে সিকিউরিটি। তো ওই ডকুমেন্টস গুলি ব্যাংকের কাছে থাকবে, এটা হলো একটা সিস্টেম হাইপোথিকেশন। আর প্লেজের ক্ষেত্রে, এই গুডস ইটসেলফ, মানে এই যা কিনেছি সেটাই ব্যাংকের কাস্টডিতে থাকবে, মানে ব্যাংকের যে ওয়্যার হাউস আছে সেখানে এগুলি রেখে আসবে। তাহলে রেখে আসলে আমি কিনে লাভ হলো কি? লাভ হলো যখন আমার দরকার ওখান থেকে ব্যাংকের পারমিশন নিয়ে আমরা ওখান থেকে অল্প করে এনে খরচ করব বা প্রোডাকশন করব, আবার ব্যাংকের লোন পরিশোধ করব, আবার টাইম টু টাইম ওখান থেকে আনবো, প্রোডাকশন করব, ব্যাংকের লোন পরিশোধ করব। এটা এক ধরনের ব্যাংকের কাছে সিকিউরিটি, কারণ ব্যাংক জানলো যে আমার কাছে আছে, এখান থেকে নিয়ে নিয়ে এসে খরচ করে এবং লোনটাও পরিশোধ করে। এই সিস্টেমটা হলো প্লেজ। ইউ গট দি পয়েন্ট? এই বুঝছো? হুম, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে পজিশন অফ জি দ্য স্যার। গুডস, পজিশন অফ দ্য গুডস কার কাছে থাকবে? হাইপোথিকেশনের জি ক্ষেত্রে, স্যার, শুনতে পাচ্ছি। হাইপোথিকেশনের ক্ষেত্রে পজিশন অফ দ্য গুডস উইল রিমেইন উইথ দ্য বরোয়ার, আর প্লেজের ক্ষেত্রে পজিশন অফ দ্য গুডস উইল রিমেইন উইথ দ্য ব্যাংক। এইটা হলো ডিফারেন্স, বাট বোথ সিস্টেম ইজ সেম। থার্ড হলো মর্টগেজ। মর্টগেজ কি? মর্টগেজ হলো যখন ইমুভেবল প্রপার্টি ইউজড অ্যাজ কোলাটারাল, immovable property used as collateral and especially in short-term finance is called mortgage. তার মানে মর্টগেজটাও সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়। মর্টগেজ তো নর্মালি লং টার্ম ব্যাংক লোনের ক্ষেত্রে ইউজ হয়, এবং স্পেশালি ইন হাউজিং লোনের ক্ষেত্রে এটি বেশি ইউজ হয়, কিন্তু শর্ট টার্মেও অনেক সময় ইউজ হয়। এখানে আমরা সেই শর্ট টার্ম নিয়ে আলাপ করছি। Sometimes the mortgage can be used in working capital loan. You have a land of 1 crore টাকা, তোমার 1 কোটি টাকার একটা ল্যান্ড আছে, তো এখন এই ল্যান্ড তুমি মর্টগেজ হিসেবে রেখে শর্ট টার্মের ব্যাংক লোন নিতে পারো, এই সিস্টেমটাকে বলে মর্টগেজ। তাহলে মর্টগেজ কখন বলবো? when the immovable property, মানে বিল্ডিং, ল্যান্ড, এগুলি immovable property used as collateral, that is called mortgage. And last of all, lien. লিয়েনটা কি? লিয়েনটা হলো it is the legal rights of the lender to the borrower's property in case of loan failure. তার মানে লোন নিয়েছো তুমি, লোন দিতে পারোনি, তার মানে ডিফল্টার হয়েছে। এখন ব্যাংক তো তোমাকে লোন দিল, তুমি লোন ফেল করেছো, এখন এটা কালেকশন করবে কিভাবে সে? সেক্ষেত্রে the lender has rights to the borrower property, মানে তোমার যে প্রপার্টি রয়েছে, ল্যান্ড, বিল্ডিং, যাই হোক, সেখানে বরোয়ার্সের, এই লেন্ডার্সের লিগ্যাল রাইট রয়েছে, মানে সে এটা কোর্টে ক্লেম করতে পারে যে এই ব্যক্তি লোন নিয়েছে, তার এই যে প্রপার্টি রয়েছে কিন্তু আমাকে লোন পেমেন্ট করছে না,
he can sue against you showing the property. এই প্রপার্টি দেখিয়ে সে কিন্তু মামলা করতে পারে এবং দাবি করতে পারে এই ল্যান্ড আমি চাই, বিকজ আমি তাকে 20 লাখ টাকা লোন দিয়েছি, সে তার এই যে ল্যান্ড আছে কিন্তু আমার টাকা পরিশোধ করছে না। In that case, the court will verdict either you pay the loan by a stipulated time or give your property দিয়ে দাও, নিলে টাকা দাও। তখন তুমি টাকা দিতে বাধ্য থাকবে, অথবা আইদার দ্য কোর্ট কি করবে, বলবে ঠিক আছে তাহলে প্রপার্টির একটা অংশ যা ভ্যালু হয়, সে যত টাকা পায় এখান থেকে দিয়ে দাও। তখন ব্যাংক এসে হয়তো তোমার প্রপার্টি দখল করতে পারবে উইথ দ্য কোর্ট ভার্ডিক্ট, কোর্টের রায় নিয়ে এসে সে দখল করবে। ওই সিস্টেমটা হলো লিয়েন, তার মানে ইট ইজ দ্য লেন্ডার্স রাইটস টু দ্য borrower's property in case of loan default. এইগুলি হলো আমাদের সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স। কি হাইপোথিকেশন, প্লেজ, মর্টগেজ, লিয়েন। বুঝছো সবাই? না বুঝলে বলো। এই বুঝছো? শুনতে পাচ্ছ না? লিমন শুনতে পাচ্ছ কি? এই কেউ কি শুনতে পাচ্ছ? কথা বলছো না যে? জি স্যার, শুনতে পাচ্ছি তো। ঠিক আছে, তাহলে আমরা এই 4 ধরনের সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফাইন্যান্স, কথা না বললে চুপচাপ থাকলে তাহলে তো আমি এরপরে ক্লাস রেকর্ড করে দিয়ে দিব, ওইগুলি দেখে নিবে, তাহলে লাইভ ক্লাস করে লাভ কি, স্যার রেসপন্স না এগুলো করলে। কি স্যার শুধু শুধু ডিফাইন করলেই হবে? জি জি, ডিফাইন করলেই হবে কাকে বললে এগুলি। এবারে আমরা অন্য টপিকে আসছি। স্যার এত পড়া স্যার, 2 চ্যাপ্টার মিলে অনেক কোশ্চেন হয়েছে। পড়া তো শুরুই হয় নাই। চ্যাপ্টার স্যার অনেক শেষ কোশ্চেন হইলো, হয়েছে স্যার। চ্যাপ্টার শেষ হইলো কয়টা? স্যার একটা তো শেষ হয়েছে আর একটা রানিং চলতেছে একটা শেষ হয়েছে তাই বললো এত পড়া, তাইলে পড়া তো শুরুই হয় নাই। স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল লোন আমরা আলাপ করেছিলাম এর আগের ক্লাসে। দেখো, জি স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল লোন 2 ধরনের হতে পারে বলেছিলাম, একটা হলো লাইন অফ ক্রেডিট আর একটা হলো রিভলভিং ক্রেডিট। এই দুইটা নিয়ে আলাপ করবো। দেখো, line of credit, it is one kind of bank loan, short term bank loan. It is an agreement between a commercial bank and the businessman specifying the amount of unsecured short term borrowing the bank will make available to the firm over a given period of time. এখানে একটা এগ্রিমেন্ট হবে কার সাথে? ব্যাংকের সাথে আর হলো বিজনেস এর সাথে। কি এগ্রিমেন্ট? ফর এ স্পেসিফিক অ্যামাউন্ট, কত টাকা লোন নিবে
ফর এ স্পেসিফিক টাইম পিরিয়ড, কতদিনের জন্য লোন নিতে সেটি থাকবে। and the bank will make available to the farm, এবং এই টাকাটা ব্যাংক তোমার জন্য অ্যাভেলেবল রাখবে। তার মানে তুমি যদি ব্যাংককে বলো যে আমি 10 লাখ টাকা লোন নিব আগামী 1 বছরে, এর একটা এগ্রিমেন্ট, আগামী 1 বছরে 10 লাখ টাকা লোন নিব। এখন এই 10 লাখ টাকা তুমি একবারেও নিতে পারো, কয়েকবারেও নিতে পারো, এবং ব্যাংক তোমার জন্য এই টাকাটা অ্যাভেলেবল রাখবে। এই যে এগ্রিমেন্ট, এটাই হলো লাইন অফ ক্রেডিট। তার মানে ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য commercial bank and the business specifying the amount of unsecured short-term borrowing the bank will make available to the farm over a given period of time. এই এটা মনে রাখবে, এটাই হলো লাইন অফ ক্রেডিট। এবং এই লাইন অফ ক্রেডিট ইট ইজ, স্যার এটা কি আপনার ব্যাংক যে সিকিউরিটি রিকোয়ার্ড ইন ব্যাংক ফিনান্স একটা টপিক? না এটা তো অন্য টপিকে গেলাম আমরা, ওটা তো শেষ করলাম। স্যার ওটা তো আলাদা টপিক, সিকিউরিটি রিকোয়ার্ড, আর এটা হলো ব্যাংক। স্যার এই টপিকটার নাম কি স্যার? শুরুতে বলে নিলাম, শুনো নাই, কেউই শুনো নাই। স্যার নেটওয়ার্কের অনেক সমস্যা করতেছে স্যার, ক্লিয়ার না স্যার, এই জন্য শুনতে পাইনি। আমি তো জিজ্ঞেস করি শুনছো কিনা, কেউ তো কিছু বলো না। কিছু না বললে এরপরে রেকর্ড করে নিব, রেকর্ড করে তারপরে ভিডিও দিয়ে দিব যে এইবার দেখ, কারণ এমনিতেও তো কথা বলো না, তার চেয়ে আমি ভিডিও সুন্দর করে করে দিয়ে দিব যে এটা দেখে নাও। ভিডিও অন করো স্যার না টপিকটার বুঝলাম, নামটা ভিডিও অন করো না বুঝলাম, তোমার নেটে সমস্যা, কথাও বলো না, সেটাও যদি সমস্যা হয় তাহলে ওই যে ভিডিও দেখে নিবা, আমি রেকর্ড করে দিয়ে দিব। তো যেটা স্যার বললাম, টপিকের নামটা একটু বলবেন? টপিকের নাম তো 1000 বার বললাম, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের মধ্যে আমরা বললাম যে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। তুমি তো বললো জি স্যার ওয়ার্কিং ক্যাপিটাল লোন করেছি, তার আন্ডারে 2 ধরনের, একটা হলো লাইন অফ ক্রেডিট, জি একটা স্যার, হলো এটা তো পড়েছি স্যার। রিভলভিং ক্রেডিট। একটা হলো লাইন অফ ক্রেডিট, ও আচ্ছা আচ্ছা স্যার। একটা হলো রিভলভিং ক্রেডিট। ঠিক আছে, তাহলে লাইন জি অফ স্যার। ক্রেডিট আলাপ করলাম, এবারে আসি রিভলভিং ক্রেডিট। হ্যাঁ, লাইন অফ ক্রেডিট, এই রিভলভিং ক্রেডিট দুইটা একই রকম। তার মানে এখানেও একটা এগ্রিমেন্ট থাকবে কার সাথে, ব্যাংকে। এবং এটার সাথে ডিফারেন্স হলো দা রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট ইজ এ গ্যারান্টিড এগ্রিমেন্ট। তাহলে আমরা বলতে পারি ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য ব্যাংক এন্ড দ্য বিজনেস স্পেসিফাইং an amount and it is guaranteed for a over the given period of time. গ্যারান্টিড কেন? ওই যে আমরা বললাম যে 10 লাখ টাকা লোন নিবে, এই 10 লাখ টাকা কবে নিবে? আগামী 1 বছরে। তুমি যদি নিতে পারো নাও নিতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু ব্যাংক তো মেক অ্যাভেলেবল, ব্যাংক তোমার জন্য অ্যাভেলেবল করে রাখবে। এই জন্য ব্যাংক তোমাকে অবশ্যই এটা গ্যারান্টি দিচ্ছে যে তুমি চাইলেই পাবে। আর লাইন অফ ক্রেডিটের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে না, ব্যাংক বলছে যে হ্যাঁ অ্যাভেলেবল করে রাখবে। ইন এনি এমার্জেন্সি ব্যাংক বলতে পারে টাকা নাই, যদিও এগ্রিমেন্ট আছে বলতে পারে যে টাকা নেই, বিকজ ইট ইজ নট গ্যারান্টিড। লাইন অফ ক্রেডিট ইজ নট গ্যারান্টিড, রিভলভিং ক্রেডিট ইজ গ্যারান্টিড। এটা মনে রাখতে হবে, এটাই হলো দুইটার মধ্যে ডিফারেন্স। সবকিছু সেম, ডিফারেন্স কি? লাইন অফ ক্রেডিট ইজ নট গ্যারান্টিড বিকজ দ্য ব্যাংক মে ইগনোর ইন এনি এমার্জেন্সি। ব্যাংক বলতে পারে যে আমার টাকা নাই, এখন লোন দিতে পারছি না। কোন ক্ষেত্রে? লাইন অফ ক্রেডিট। রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে ব্যাংক ক্যান নট ইগনোর অর ডিনাই whatever the emergency is, the bank is bound to make the loan available for you. তার মানে ব্যাংক তোমার জন্য টাকা
অবশ্যই অ্যাভেলেবল করে রাখবে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, বিকজ ইট ইজ এ গ্যারান্টিড লাইন অফ ক্রেডিট। এই কারণে এটাকে আমরা বলছি রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিটের আরেকটি নাম কি বললাম? গ্যারান্টিড লাইন অফ ক্রেডিট। যেমন এটাও লাইন অফ ক্রেডিটের মতো, বাট ইট ইজ গ্যারান্টিড। তো এই দুইটাই হলো আমাদের কি ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওয়ার্কিং ক্যাপিটাল লোন মানে শর্ট টার্ম লোন ফর স্পেসিফিক পারপাস, এই দুই ধরনেরই হতে পারে। এখন এই রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, অ্যাজ ইট ইজ গ্যারান্টিড, ব্যাংক যেহেতু তোমাকে গ্যারান্টি দিচ্ছে যে তোমার জন্য টাকা অ্যাভেলেবল করে রাখবে, ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, এখন তুমি যদি না নাও লোন, সেক্ষেত্রে কি হবে? তুমি না নিতেই পারো, ইট ইজ ইউর উইশ, তুমি নিতে পারো নাও নিতে পারো। যদি তুমি নাও ফাইন, তোমার তো এগ্রিমেন্ট করাই আছে, তুমি নিতেই পারো। আর না নিলে কি হবে? না নিলে কি হবে সেটি হলো যে তুমি হয়তো 10 লাখ টাকার এগ্রিমেন্ট করা আছে, তুমি লোন নিয়েছো 6 লাখ, মানে বাই 10 লাখ এগ্রিমেন্ট করেছো তুমি আগে, এবং বছর শেষে দেখা গেল তুমি লোন নিয়েছো কত? 6 লাখ। 4 লাখ টাকা তো লোন নাওনি তুমি, 4 লাখ টাকা তোমার মানে লোন কম নিয়েছো। যেহেতু তুমি এটা কম নিয়েছো, ব্যাংক কি করবে? এই 4 লাখ টাকার উপরে একটা সার্ভিস চার্জ ইম্পোজ করবে। তার মানে তুমি যেটা লোন নিয়েছো তার উপরে ইন্টারেস্ট রেট, যেটা লোন নাওনি তার উপরে একটা চার্জ। এই চার্জকে বলা হয় কমিটমেন্ট ফি। এই চার্জকে কি বলে? কমিটমেন্ট ফি। তাহলে কমিটমেন্ট ফি ইজ এ চার্জ, এই চার্জ it is imposed on the unused portion of the revolving credit। তার মানে যত টাকা রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট হয়েছিল সেখান থেকে যত টাকা তুমি লোন হিসেবে নাওনি, তার উপর কি হলো? একটি ফি চার্জ করা হলো। এই ফিটাই হলো কমিটমেন্ট ফি। কথা বুঝছো? জি স্যার। 10 লাখ টাকা লোন নিয়েছো, মানে লোন নেয়ার কথা এগ্রিমেন্ট হয়েছে, লোন নিয়েছো কত লাখ? 6 লাখ। লোন নাওনি কত? 4 লাখ। তাহলে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করবে 6 লাখের উপর, যেহেতু লোন নিয়েছে, আর কমিটমেন্ট ফি চার্জ করবে 4 লাখের উপর, যেহেতু তুমি লোন নাওনি। এটা কেন চার্জ করবে? বিকজ ব্যাংক এটা তো গ্যারান্টেড দিয়েছে, তোমাকে টাকা দিবেই, সে আগে তোমার জন্য টাকা আলাদা করে রেখে দিয়েছে। এখন তুমি নাওনি, এজন্য কি হবে? তোমার ফাইন হবে। এটাই হলো কমিটমেন্ট ফি। এবং এই কস্টটা তোমার ইন্টারেস্টের সাথে অ্যাড হবে। তোমার ইন্টারেস্ট যত, তার সাথে কমিটমেন্ট ফি অ্যাড হয়ে টোটালটা তুমি পেমেন্ট করবে। তবে এটা রেটটা অনেক কম, 1%-এর বেশি হয় না, 0.5%, 1% এরকম। ইন্টারেস্ট তো তোমার 6%, 9%, 10% অনেক কিছুই হতে পারে, বাট কমিটমেন্ট ফি ইজ 0.5%, 1% এরকম। বুঝছো? জি তাহলে স্যার। আমরা এখানে স্যার, হ্যাঁ, স্যার ব্যাংক কি স্যার স্টুডেন্ট লোন দিয়ে থাকে? যে স্টুডেন্ট লোন দেয় অনেক ব্যাংক, সেক্ষেত্রে তোমাকে সার্টিফিকেট জমা দিতে হবে। সার্টিফিকেট জমা দিতে হবে, আচ্ছা, শুধু সার্টিফিকেট জমা দিতে হবে। সার্টিফিকেট? জি, তুমি স্টুডেন্ট কিনা ওরা অন্য সেটা কোনো বুঝবে দলিল কিভাবে? দলিল দেখে না স্যার, যে আমাকে যে টাকাটা দিবে, মানে তুমি হ্যাঁ স্টুডেন্ট স্টুডেন্ট, কিনা? ইভেন যে সে আমাকে লোনটা দিবে আমি পরিশোধ করতে পারবো কিনা? তুমি জি তো স্যার। স্টুডেন্ট, তোমার তো আর এখন কিছু নাই, তোমার তো টাকা পয়সা নাই, তুমি তো স্টুডেন্ট। তো স্যার
তুমি তো চাকরি করে তারপরে টাকা দিবে, এখন তো তুমি তো স্যার স্টুডেন্ট। এখন তুমি সার্টিফিকেট শো করবে, এটা দেখেই তোমাকে লোন দিবে। আর যখন জব শুরু করবে তখন টাকা পেমেন্ট করবে, সেটাই তো স্যার কন্ডিশন এই থাকবে। লোনটা সর্বোচ্চ কত টাকা অ্যামাউন্ট পর্যন্ত নেওয়া যেতে পারে? এটা একটা ব্যাংকের উপর ভ্যারি করবে, কোন ব্যাংক কত টাকা দেয় লোন। এটা 1-2 লাখ টাকার বেশি নর্মালি দেয়। শর্ট টার্ম লোন হলে 1 লাখ, লং টার্ম হলে 2-3 লাখ। এটা তো স্টুডেন্টরা লোন কেন নেয়? স্টুডেন্টরা লোন তো পড়ার জন্য নেয়। তো পড়াশোনায় বা এডুকেশন পারপাস লোন। এটা তুমি হয়তো এমবিএ করবে, ফর এক্সাম্পল তুমি দেশের বাইরে যাবে, এমবিএ করবে 1 বছর, 1 বছর থাকবে, তারপর দেশে আসবে, জব করবে। 1 বছরে তোমার খরচ কত ধরলাম? 4 লাখ টাকা। আচ্ছা, তো ব্যাংক থেকে তোমাকে দিল 4 লাখ টাকা লোন। এই 4 লাখ টাকা লোন নিয়ে এমবিএ করে দেশে এসে জব শুরু করবে, তারপরে টাকা ব্যাংকে পেমেন্ট করবে, সেটাই তো আগে বলা থাকবে। কিন্তু তুমি যে ডকুমেন্টস, কাগজপত্র এগুলি শো করতে হবে যে তুমি আসলেই পড়াশোনার জন্য লোন নিচ্ছ, কোথায় পড়াশোনা করছো, কি পড়াশোনা, এগুলি সব ইনফর্ম করতে হবে, ডকুমেন্ট শো করতে হবে। এবং যখন তুমি তোমার সার্টিফিকেট, সার্টিফিকেট বলতে এমবিএ করতে যাবে, তাহলে সার্টিফিকেট কিসের? বিবিএ এর সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেট জমা রাখবে। জি স্যার। তো সেটা জমা রেখে তুমি লোন নেবে, এবং পরে যখন তুমি জব করবে। আচ্ছা, আমার মেইন সার্টিফিকেটটা ওদের কাছে জমা রাখতে হবে? জি, এইটাই তো সিকিউরিটি। তোমার ওদের কাছে তো যেতেই হবে সার্টিফিকেট নেওয়ার জন্য। তো রাইট। তো তখন তুমি যখন জব শুরু করবে, ব্যাংক তখন তোমাকে মানে ব্যাংকের লোন পরিশোধ করবে, সেই এগ্রিমেন্ট থাকবে আগে থেকে। ইউ গট দি পয়েন্ট। আর ইন্টারেস্ট তো দিতেই হবে। জি স্যার, বুঝতে পারছি। 4 লাখ টাকা নিলে তো আর 4 লাখ টাকা ফেরত দিবে না, উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। স্যার ওই ইন্টারেস্টটা কি স্যার? ওই ওটা কি ওরা নির্ধারণ করে দিবে যে মান্থলি মান্থলি ওটার সাথে অ্যাড করে দিতে হবে? 10% ইন্টারেস্ট মনে করো, তাহলে 1 লাখ টাকা 10% কত? 10,000 টাকা। তাহলে 4 লাখ টাকায় 40,000 টাকা। 4 লাখ টাকা লোন নিয়েছো, দিবে কত? 40,000 টাকা দিবে। তাহলে 4,40,000 টাকা। এখন তুমি মান্থলি যদি দাও, এটাকে 12 ভাগ করো, করে 1 মাসে কত এইভাবে দিবে। বুঝছো? বুঝো নাই? জি স্যার। 4,40,000 টাকা। জি স্যার। এটা কত দিনে দিবে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী তত ভাগ করে এইভাবে দিতে থাকবে। ওর মধ্যেই তো ইন্টারেস্ট রয়েছে, বিকজ 10% হিসেব করেই 4,40,000 নিয়েছো, 4 লাখ দিচ্ছ, 4,40,000, সেটা তো স্যার এই ভাগ করে দিবে। টাকাটা হচ্ছে আমি যখন, স্যার এই টাকাটা হচ্ছে আমি যখন, হম, শুনতে পাচ্ছি না? স্যার এটা তো আমি যখন আসার পরে স্যার আমি যখন জব করব দেন তখন যখন টাকাটা দিব তখন দিতে হবে? জি জি, এখন তো তুমি পড়াশোনা করো, এখন টাকা কই পাবে? টাকা থাকলে তো আর লোন নিতে না, তাই না? স্যার মানে এই যে টাকাটা দিতে হবে হম, এটা হচ্ছে আমি যখন পড়া শেষ করে মানে চলে আসব, জব নিব দেন তখন আমাকে টাকাটা পরিশোধ করতে হবে? জি জি জি, এডুকেশন শেষ হবে, তারপরে জব শুরু করবে, তখন জি টাকা স্যার। দিবে। জব না করে টাকা কোত্থেকে দিবে? আর উপায় আছে? তুমি তো স্টুডেন্ট, তোমার তো ইনকাম নাই, ইনকাম থাকলে তো লোন নিতে না। আমরা এবার দেখবো জি স্যার। ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন লোন। কি দেখবো? ইন্টারেস্ট অন লোন। লোনের ইন্টারেস্ট কিভাবে
ক্যালকুলেট করে সেটা দেখব। ইন্টারেস্ট অন লোন, দিস ইজ অ্যানাদার টপিক। আবার জিজ্ঞেস করুন এটা কি, আবার এটার মধ্যে কিনা। ইন্টারেস্ট অন লোন, দিস ইজ দ্য নেম অফ দ্য টপিক, হাউ টু ক্যালকুলেট ইন্টারেস্ট। লোন ইন্টারেস্ট রেট, লোন ইন্টারেস্ট রেট, লোনের ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করে। Simple, we know the formula of calculating interest rate, that is interest amount divided by amount borrowed. Interest rate formula ki interest amount divided by amount borrowed. কত টাকা লোন নিলাম আর কত টাকা ইন্টারেস্ট দিলাম, এই দুইটা ডিভাইড করলে কি পেয়ে যায়, ইন্টারেস্ট রেট। Interest rate equal to divided by amount borrowed. আমরা লোন নিলাম কত, 4 লাখ, ইন্টারেস্ট দিলাম কত, 40,000, তাহলে রেট কত বলো। লোন নিলাম 4 লাখ, ইন্টারেস্ট দিলাম 40,000, রেট কত, 40,000। এই ফর্মুলায় বলো রেট কত। পারবেন না বলতে? আবার বলছি, লোন নিলাম 4 লাখ, ইন্টারেস্ট দিলাম কত, 40,000, রেট কত। বুঝতেছো না? 4,40,000। ইন্টারেস্ট রেট কত, পার্সেন্টেজ কত। পারবে স্যার বলতে? আপনার কথা কেটে কেটে আসতেছে। কেউই শুনতেছো না? স্যার 4,000। কথা কেউই শুনতেছে না, না তুমি একা শুনতেছো না? হুম, স্যার আজকে কি স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার। আমি তো সেটাই জিজ্ঞেস করলাম, তুমি একা শুনতেছো না, না স্যার কেউ শুনতেছে না? আসলে কথা কেটে কেটে বাকিরা স্যার আসতেছে। তো আমি কথাই অনেকক্ষণ বলতেছে ধরে না আপনাকে স্যার। বললাম। স্টুডেন্ট আসছে তো আমরা 3 জন। কত হয় রেট? রেট কত বলো? পারবে বলতে? পারবে না?
তাহলে ইন্টারেস্ট রেট ইকুয়াল টু ইন্টারেস্ট অ্যামাউন্ট আর অ্যামাউন্ট স্যার বরোড। কথা শুন ইন্টারেস্ট রেট equal to interest amount divided by amount borrowed. স্যার কথা শুনতে পাচ্ছি না একদম টোটালি। দেখতে পাচ্ছ না? লিখে দিচ্ছি যে স্যার কথা শুনতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না? এবার জি স্যার দেখতে পাচ্ছি, জি স্যার দেখতে পাচ্ছি, এবার শুনতেও পাচ্ছি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। ক্লিয়ার স্যার এবার। তো আমরা কিভাবে রেট বের করব? ইন্টারেস্ট রেট ইকুয়াল টু ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট বরোড। এইভাবে আমরা রেট বের করতে পারি। Compensating balance requirement এটা বুঝছো? স্যার আমরা 48,000 কোথায় পাইলাম? স্যার
দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ সবাই? ফয়সাল দেখতে পাচ্ছ? ফয়সাল ফয়সাল কই? এই কেউ কি দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিনটা একটু ছোট করেন স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। কিন্তু স্যার, জি স্যার, হ্যালো ওকে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ স্যার, তো? শুনতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আপনি শুনতে পাচ্ছেন না? জি জি স্যার শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কোথায় এবার? শুনতে হ্যালো পাচ্ছি তো। স্যার, শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ না? স্যার স্যার শুনতে কথা, পাচ্ছি। ওকে ফাইন, আজকে আমরা এখানে শেষ করব। এই যে ইন্টারেস্ট রেট নিয়ে আলাপ করলাম, যতটুকু দেখতে পাচ্ছ এখানে। প্রথমে ইন্টারেস্ট রেট বের করলাম, কম্পেনসেটিং ব্যালেন্স থাকলে কিভাবে বের করতে হবে সেটি করলাম, আর ডিসকাউন্ট লোন যদি হয় কিভাবে বের করতে হবে। তাহলে এ পর্যন্তই, ভিডিওটা পরে দেখে নিও যদি না শুনতে পাও। স্যার এই আর কি। স্যার হ্যাঁ বলো, স্যার শুনতে পাচ্ছি তো। স্যার আগে ভিডিওগুলো তো এখনো পাচ্ছি না স্যার। সব দেয়া আছে, ওই ইউটিউবে ওগুলো কি ঢুকলে দিচ্ছেন? পাবে। ইউটিউবে ঢুকলে পাবে, ও সব স্যার, দেয়া ইউটিউবে আছে। দিয়ে দিচ্ছেন? জি জি। আচ্ছা ওকে স্যার। ওকে, বেস্ট অফ আসসালামু লাক। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।